নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। কাহিনী ক্লাসিক্সের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য রয়েছে সুলেখক সত্যজিৎ অধিকারীর কলমে ডপেলগ্যাঙ্গার রহস্য। তাহলে ইন্ট্রোটা বেশি বড় না করে শুরু করছি আজকের গল্প, ডপেলগ্যাঙ্গার রহস্য। বিকেল 4:30। প্রতিদিনের মতো আজও একটা লম্বাটে নীল গাড়ি এসে দাঁড়ায় বাইরের রাস্তায়। গাড়ি আসার সঙ্গে সঙ্গে চালান হাতে ড্রাইভারের পাশে বসে থাকা পুলিশ অফিসারটা তার হাতের চালান পেশ করে উল্টো দিকের দরজার পাশের ফোঁকর দিয়ে। কয়েক মিনিট, ব্যাস। তারপর ঘটান ঘটান প্রবল শব্দে খুলে যায় দরজা। ওদিকে একটা লম্বা দরজা, সেটা দিয়ে অবলীলায় বড় বড় গাড়ি প্রবেশ করতে পারে জেলখানায়। তার মাঝে লম্বা দেওয়ালের ব্যবধান, তার এপাশে ছোট দরজা। রুটিন মাফিক রোজ কোর্ট ফেরত যে কয়েদিরা আসে, চালান মিলিয়ে তাদের এই ছোট দরজা দিয়েই ভিতরে চালান করা হয়। ভিতরে যাওয়ার পরেও শান্তি নেই, সেখানে তাদের অপেক্ষা করতে হবে জেলের খাতায় নাম লেখানোর। সেখানে 2-3 ঘন্টার ব্যাপার। তারপর তাদের চালান করে দেওয়া হবে আসল জেলখানার পেটের ভিতর। যারা নতুন আসে এই লাইনে, তাদের জন্য বড় দুঃখে কাটে প্রথম কয়েকটা দিন অথবা মাস। যদি তার লম্বা সাজা হয়, তবে একসময় তাকে মেনে নিতেই হয় পরাধীনতা, মানিয়ে নিতেই হয় এই অন্ধকার জীবনের সঙ্গে। কারণ মানিয়ে না নিলে বাঁচা যায় না। তখন পুরানো প্রেমিকার মতো বিদায় জানাতে হয় বাইরের জগৎটাকে। মনকে এই বলে প্রবোধ দিতে হয়, আমি ওর যোগ্য ছিলাম না। সত্যি তো, অপরাধী যারা, তারা এই উঁচু দেওয়ালগুলোর বাইরে বসবাসের যোগ্যই নয়, এমনটা অবশ্য সরকার মনে করে। কেউ কেউ আসে একটু উচ্চ মার্গের, তারা মনে করে সমস্ত দুনিয়াটাই একটা অপরাধের আড়ত। কিন্তু অপরাধী বলে শুধুমাত্র তাদের দিকে দেওয়া হয় যাদের অপরাধটা ধরা পড়ে। অর্থাৎ তুমি ধরা পড়লেই অপরাধী, না পড়লে বিলকুল সাধু। এমনই একটা লোকের সাথে একবার পরিচিতি ঘটেছিল। তখন দ্য ক্রনিকলসের অফিসে ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করছে। সারা দিন চুরি ছিনতাইয়ে রিপোর্ট করতে দিন কেটে যায়। তেমনই একদিন নিজের কাজ এবং অফিসের সমস্ত সিনিয়রদের মনে মনে গোষ্ঠীর পিণ্ডি চটকাতে চটকাতে জোলো চায়ের শ্রাদ্ধ করছি ডেস্কে বসে, এমন সময় ফোনটা বেজে উঠল। হ্যালো কাঞ্চন। হ্যাঁ বলছি, বলুন। আলিপুর জেল থেকে জেলার বক্সি বলছি। কি ব্যাপার? কয়েদি খুন হয়েছে সেলের মধ্যে। সেলের মধ্যে? চমকে উঠলাম। যারা সেল জিনিসটা জানেন না তাদের বলি, এটাকে সাধারণ ভাষায় বলে জেলের ভিতর জেল। অর্থাৎ বিরাট পাঁচিলওয়ালা বাইরের খোলসওয়ালা জেল, যা বাইরের মানুষরা রাস্তা দিয়ে দেখে চোখ নামিয়ে অথবা মুখ ঘুরিয়ে চলে। তার ভিতরে জেল অফিসারদের অফিস। সেই সব সারি সারি অফিসের পর জেলের ফটকের ভিতর একরকম গুহার মতো একটা ব্যাপার থাকে। সেই গুহা বাইরে থেকে তালা বন্ধ। বিরাট আকায় সেই গুহায় দিনের বেলাতেও সূর্যের আলো পৌঁছায় না। গুহার পেটের ভিতরে উঁচু উঁচু দেওয়ালের পিছনে এক একটা 6 ফুটের তালাবন্ধ অন্ধকার ঘর। একেই বলে সেল। সেলে সাধারণত কোনো বিশেষ সাজাপ্রাপ্ত আসামিদেরই রাখা হয়। সেলে লম্বা সময় থাকতে থাকতে মানুষ দিনের আলো ব্যাপারটা একরকম ভুলতে শুরু করে। শুধুমাত্র সকালবেলায় খাবার দেওয়ার সময়টুকু বাইরে যাওয়ার জন্য অতি সন্তর্পণে, অতি প্রহরায় খোলা হয় এক একটা সেলের দরজা। শুধুমাত্র সেই সময়টুকু করিডোর থেকে ছোট্ট এক ফালি আকাশটাকে ওরা প্রাক্তন প্রেমিকার মতো চোখে মোহ নিয়ে দেখে। তারপর আবার সেই কালকুঠুরি, অন্ধকার এবং একাকিত্ব। দুটো কম্বল আর একটা অ্যালুমিনিয়ামের থালা সম্বল করে গোটা দিন মেঝের উপর পড়ে থাকা। চোখ অন্ধকারে ঘুরপাক খায় শুধু, তবু তল পায় না। রাতের বেলা একটা ছোট কেরোসিনের বাতি জমাদার পৌঁছে দেয় বটে, তবে তাতে তেল এতটাই কম থাকে যে সে আলো রাতের নিঃসঙ্গতা কম করার বদলে আরো বাড়িয়ে তোলে।
জমাদারদের আসতে দেখলে বোঝা যায় সন্ধে হয়েছে। কেরোসিন কম দেওয়ার কারণ কোনো সরকারি সাজাপ্রাপ্ত আসামি যেন সরকারি সাজায় ফাঁকি দিয়ে নিজের ইচ্ছে মুক্তি না খুঁজে নিতে পারে, তাই। অর্থাৎ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার বিলাসিতাটুকুও নেই। এখানে কান্নার ভাষা নেই, শোনার লোক নেই। মৃত্যু এখানে প্রতি মুহূর্তে হয়। সেলে বছর কাটাতে কাটাতে লোক তার নাম ধাম পরিচয় আদি ভুলে যায়। একটা বৈরাগ্য আর মোহ গ্রাস করে তাকে, যা অতীন্দ্রিয়। সেই ভয়ানক সেলগুলোর একটাতেই কিনা মার্ডার। খবরটা পেয়েই উঠে পড়লাম। চটপট বাইরে এসে একটা ক্যাব বুক করে রওনা দিলাম জেলখানার উদ্দেশ্যে। গল্ফ গ্রিন থেকে আলিপুর পৌঁছতে এই শহরের বিখ্যাত সিগন্যালগুলো পেরিয়ে যতটা সময় লাগে, ঠিক তার থেকে এক মুহূর্তও বেশি সময় না খরচ করে পৌঁছে গেলাম জেলখানার সামনে। ছোট গেটে নিজের পরিচয়পত্র এবং জেলার দীনদয়াল বক্সির রেফারেন্স দিয়ে অপেক্ষা করে রইলাম। আজ জায়গাটা অন্য দিনের থেকে কিছুটা আলাদা। অন্যদিন একহারা থাকে, আজ সে তুলনায় অনেক গাড়ি, অনেক লোকের সমাহার। বোঝাই যায় কাণ্ড কিছু একটা ঘটেছে। বাইরে একাধিক পুলিশ গাড়ি এবং একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে। বুঝলাম সঠিক সময়ে পৌঁছেছি। এখনো বডি চালান যায়নি। খানিক অপেক্ষার পরেই দরজা খুলে গেল। ছোট দরজার কোনায় আরও একটা তার চেয়েও ছোট দরজা আছে, সেটা দিয়ে কুঁজো হয়ে ঢুকতে হয়। এখনো প্রেসে খবর পৌঁছয়নি। ভাগ্যিস এই বক্সির সাথে খাতিরের দরুন খবরটা শুধু আমার কানেই গেছে। ভালো, এই পাবলিসিটি আর হেডলাইনের দুনিয়ায় বসকে বেশ একটা চমকে দেওয়া যাবে। জেলের ভিতর জেল, তার ভিতর জেল। একজন খাকি পরিহিত জমাদারের সঙ্গে জেলখানার এক একটা সুরক্ষা বলয় ভেদ করে অবলীলায় এগিয়ে চললাম। একেবারে সেল গুহার সামনে এসে থামতে হলো। ভিতরে যাওয়ার অনুমতি নেই। ইতস্তত করছি, এমন সময় বক্সি নিজেই দেখতে পেয়ে ডেকে নিল। আরে কাঞ্চন, এসো এসো। হ্যাঁ, আমি কাঞ্চন বিশাই। এই বক্সির মতো লোকগুলোকে মাস শেষের মাইনের টাকা থেকে বারে বসিয়ে মদ গেলানোর এই সুবিধা। প্রথম খবর সবার আগে আমার পকেটে। আমার ফোনে একটা বিশেষ অ্যাপ ইনস্টল করে রেখেছি এই সব সিচুয়েশনের জন্য। সেটা অ্যাক্টিভেট করে দিলে ক্যামেরা এমনিতেই চালু হয়ে ভিডিও রেকর্ড করতে থাকে। অ্যাপটা চালু করে মোবাইলটা জামার পকেটে এমনভাবে রেখে নিলাম যাতে ক্যামেরাটা পকেট থেকে বেরিয়ে থাকে। যারা এই অ্যাপটি সম্বন্ধে জানে না তারা সন্দেহ করবে না। দিনের আলো থেকে আচমকাই ভিতরের জমাট অন্ধকারে এসে প্রথম একটু ধাঁধা লাগলো, যদিও সেটা সাময়িক, কারণ আজ চির অন্ধকার সেলের মধ্যে হ্যালোজেন জ্বলছে। গুহায় প্রবেশ করেই প্রথম থেকে বাম দিকের সেলটায় কাণ্ড ঘটেছে। দুজন অফিসার, একজন ফরেন্সিক এক্সপার্ট এবং একজন মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তার রয়েছেন সেখানে। আমি প্রবেশ করলাম বক্সির সাথে। কুপড়িটার ডান দিকে সিমেন্টের বেদি বানানো রয়েছে, তার উপরে ট্রেডমার্ক জেলের কম্বল বিছানো এবং তার উপর শায়িত একটা দেহ। দেখলে মনে হয় ঘুমাচ্ছে, কিন্তু সেই দেহে প্রাণ নেই। দেহটা দেখে কিন্তু আমি চমকে উঠলাম। অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো, এ কি, এ যে... হ্যাঁ, ঠিকই ধরেছ কাঞ্চন। তিনি একাডেমি প্রাপ্ত বিখ্যাত লেখক সমীর কাশারি, আর সে কারণেই খবরটা বাইরে লিক না করে তোমাকে ডেকে এনেছে। কিন্তু ইনি জেলে এলেন কি করে? সেসব লাইন তো ছেড়েই দিয়েছিলেন। বলতে পারো এক প্রকার নিজের ইচ্ছেতেই এসেছিলেন। নিজের ইচ্ছেতে মানে? আমার অফিসে এসো বলছি। তখনের মতো প্রাথমিকভাবে যা দেখার তা দেখে ক্রাইম সিনের কিছু ফটোগ্রাফ নিয়ে একটা খসড়া রিপোর্ট ডায়েরিতে লিখে বেরিয়ে এলাম। সত্যি কথা বলতে কি, ওই গুহার মধ্যে কেমন দম বন্ধ হয়ে আসে। আমার নিজের কাজটুকুর বেশি আর কোনো কিছুতেই আগ্রহ নেই। সমাধান করার দায়িত্ব পুলিশের। গোয়েন্দাগিরি আমার পোষায় না। তবে কেসটা একটু বিশেষ ইন্টারেস্টিং, তাই একটু বিশদে জানতে আগ্রহী আমি। অচিরেই বাইরে এসে বক্সির সামনের চেয়ারটায় বসলাম। বললাম, কি ব্যাপার বলো তো, কি মনে হচ্ছে? দেহে আঘাতের তো কোনো চিহ্ন নেই, তবে মার্ডার এতে সন্দেহ নেই। কেন? ডাক্তার তো বলছে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকও হতে পারে। হতেই পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন হবে। ওর জেলে যাওয়ার আগে কোর্টে যখন কেস চলছিল, এক সূত্রে মেডিকেল চেক আপ করানো হয়েছিল। সেই রিপোর্ট আমাদের কাছেই আছে।
আর তা মাত্র 1 সপ্তাহ পুরনো। 1 সপ্তাহের মধ্যে কি কারুর হার্ট এতটাই দুর্বল হয়ে যেতে পারে? কেসটা কি ছিল ওনার বিরুদ্ধে? উনি তো ওসব লাইন থেকে ফিরে এসেছিলেন। আবার আদালতের খাতায় তো ড্রাগ কেসে সাজা হয়েছে। ড্রাগ কেস? পরিমাণ? এইসব কিছু ম্যাটার করে না, জানোই তো। পাওয়া যখন গেছে এবং প্রমাণ যখন হয়েছে তখন এইসবে পরিমাণ ম্যাটার করে না। তুমি যে বললে নিজের ইচ্ছে এসেছিল। জানো, আমি কথা বলেছিলাম কাল সাজা পেয়ে জেলে আসে। যখন জিজ্ঞেস করলাম আপনার মতো একজন সাহিত্যিকের এইসব কি, বললে আমি আমাদের দেশের শাসন ব্যবস্থা এবং সমাজকে উলঙ্গ করার জন্য জেলে এসেছি। বোঝো কাণ্ড। বুঝলাম। লেখক, সাহিত্যিক, শিল্পীরা এরকম একটু হয়। যাই হোক, কিছু চড়া খবর এলে জানিও। উঠলাম। বুকশিট থেকে বিদায় নিয়ে এলাম বটে, তবে একটা ব্যাপার বুঝতে পারলাম না। এত বড় একটা খবর সংবাদ মাধ্যমে এলো না। নিজে সংবাদ মাধ্যমে থেকেও জানতে পারলাম না। একটা এত বড় লোকের এত বড় মামলায় জেল হওয়ার ঘটনা। আসার সময় আর ক্যাব নিইনি। চলতে চলতে সিসিডিতে এসে বসলাম। উদ্দেশ্য কফি খেতে খেতে রিপোর্টের খসড়াটা বানিয়ে ফেলা। হ্যাঁ, রাস্তার ধারে চায়ের দোকানে বসার চেয়ে আমি ক্যাফেতেই বসা পছন্দ করি। কারণ এই ৩৮ বছরের ব্যাচেলর জীবনে ৫০,০০০ টাকা মাইনে পেয়ে একটু বিলাসিতা না করলে নিজেকে বোকা বোকা লাগে। তাছাড়া এখনই বসে রিপোর্টটা বানিয়ে ফেলতে হবে। রাস্তার ধারে বসে তো আর ক্রাইম সিনের প্রেস রিপোর্ট বানানো যায় না। কফিতে প্রথম চুমুকটা লাগিয়েছি, হঠাৎ একটা লোক এসে একেবারে পারমিশন না নিয়েই আমার সামনে চেয়ারটায় বসে পড়ল। আচ্ছা, অভদ্র লোক তো। দুনিয়ার ফাঁকা টেবিল রয়েছে, বসতে হলো ওকে আমার সামনেই এসে। আমি বেশ একটা কড়া চোখে তাকালাম। লোকটা সেদিকে ভ্রুক্ষেপ মাত্র নেই। বয়স ওই বছর ৩০। চোখে কালো চওড়া ফ্রেমের চশমা, এলোমেলো খোঁচা খোঁচা দাড়ি, শক্ত মুখ। বসার সঙ্গে সঙ্গে প্রথমেই নাকে এসে যেটা লাগে তা হলো বোটকা ঘামের গন্ধের সাথে তীব্র সিগারেটের গন্ধের একটা বিকট মিশেল। বিরক্ত তো হলামই, সাথে ঘেন্নাও লাগলো। কতদিন স্নান করেনি কে জানে। পরনে একটা ঢোলা জিন্স, যেটা বহুদিন ব্যবহারের ফলে পায়ের নিচটা রাস্তার সাথে ঘষতে ঘষতে একেবারে সুতো বেরিয়ে গেছে। গায়ে একটা বেখাপ্পা হলুদ শার্ট। চশমার ফাঁক দিয়ে আমার দিকে চোখ নিবন্ধ করে বলল, লিখবেন না, আজকে রিপোর্টটা আপনি লিখবেন না। অবাক হলাম। এই জানলো কি করে আমি রিপোর্টিং করছি? তাহলে কি আমার পিছনে ক্রিমিনাল দলের খোঁচর লেগেছে ইতিমধ্যেই? চমকে ভয় দেখাতে চাইছে? রিপোর্টটা যদি আপনি ডিটেলসে লেখেন তবে কেসটা সলভ করা মুশকিল হয়ে যাবে। এবার না বলে পারলাম না এবং বেশ বিরক্তির সাথেই বললাম, আপনি কে মশাই, আমাকে জ্ঞান দিতে এসেছেন? ভাই, আমাকেও একটা কফি দিও, কিন্তু হ্যাঁ, এসপ্রেসো, নো সুগার, ওকে? আমার উত্তর দেওয়ার বদলে নিজের ফরমান জানিয়ে দিল ওয়েটারকে ডেকে। তারপর আরও একটু খ্যাঁখ্যা করে হেসে নিয়ে বলে, জানেন তো, যেটাকে আপনারা ক্রাইম রিপোর্টিং বলে মনে করেন, সেটা হলো ওই বাইজি বাড়ির নাচের মতন। সরকারের আঙুলের ডগায় বসে নাচ দেখিয়ে সরকারকে খুশি করা যাকে বলে। এবারে গরম হয়ে উঠলাম। বললাম, আপনি কি জানেন ক্রাইম রিপোর্টিং সম্বন্ধে? হ্যাঁ, জেলের দরজায় ওঁত পেতে দেখে এখন আমায় ভয় দেখাতে এসেছেন? মুখ পেতেছিলাম বটে, তবে ভয় দেখাতে আসিনি, সাবধান করতে এসেছি। সেটাও আপনার হিতে নয়, কেসটার হিতেই। আমি জানি আপনি ব্যাচেলার, পিছুটার নেই, মৃত্যু ভয়ও নেই, এইসবই আর কি। তবে এটাও জানি যে যতটা এখন আপনি কেসটাকে ইগোতে নিয়ে ফেলেছেন, ততটাও সিরিয়াস পাবলিক আপনি নন। ওই ল্যাথখোর বাঙালি আপনিও। আর হ্যাঁ, ম্যাথু ম্যাকলার্কির নাম তো নিশ্চয়ই শুনেছেন। তা শুনবো না কেন? আমেরিকার বিখ্যাত ক্রাইম রিপোর্টার, যে নিজেই অবসেসড হয়ে ওয়াশিংটন সিরিয়াল কিলারের পিছনে ধাওয়া করে কেসটা সলভ করে ফেলেছিল। অনেক পুরস্কারও পেয়েছিলেন ভদ্রলোক। কিন্তু শেষ পর্যন্ত ঘটনার প্রায় ৫ বছর পর এক পুলিশ অফিসার হেনরি ক্লাইমবার্গ এসে প্রমাণ করে দেন খুনগুলো আসলে ম্যাকলার্কি নিজেই করত। অর্থাৎ ওই সিরিয়াল কিলার সে নিজেই। ধরা পড়ার ভয়ে নিজের বুদ্ধিমত্তা আর সোর্স লাগিয়ে অ্যালিবাইগুলো ঠিকঠাক জায়গায় প্লেস করে কেসটা সলভ করে দেয়। আর সরকার এবং প্রশাসনে দারুণ পরিচিতি হওয়ার সুবাদে কেউ তখন সন্দেহও করেনি। কিন্তু এসব... আচ্ছা, আপনার কি কখনো খুন করতে একবারও ইচ্ছা হয়নি মিস্টার কাঞ্চন? মানেটা কি? মানেটা হলো, আমার টার্গেট লিস্ট থেকে আপনিও বাদ থাকতেন না যদি না আমি নিজে থেকে আপনার সাথে বন্ধুত্ব করতে চাইতাম। নমস্কার, আমি দিগ্বিজয় সেন, পাশেই একটা বেসরকারি অফিসে কর্মরত।
এই অফিসের সময় হচ্ছে, এখন তবে চলি। আর হ্যাঁ, কাগজটা রাখুন, এতে আমার নাম্বার লেখা রয়েছে। ফোনটা এখন আপাতত ক্যারি করছি না, তবে হারাবেন না, কাজে লাগবে। বলে উঠে গেল আগন্তুক। যাওয়ার সময় একটা কাগজ সে রেখে গেল শেষ হয়ে যাওয়া নিজের কাপটার নিচে। হাতে নিয়ে দেখলাম একটা সাদা খাতার কাগজ ছিঁড়ে লেখা রয়েছে ইংরেজি হরফে DB, তারপর 10 ডিজিটের ফোন নাম্বার। কিন্তু সমস্যা সেটা না, সমস্যা হলো লোকটা আমায় লিখতে কেন বারণ করে গেল, আর আমার ঠিকুজি কুষ্টি জেনে বসে আছে মনে হলো। এরপর অমনোযোগী হয়ে একটা খসড়া রিপোর্ট বানিয়ে অফিসের বসকে মেল করে দিলাম। সেখানে মনের ভুলেই হয়তোবা অনেক ডিটেলস দিতে ভুললাম। বলাই বাহুল্য, আমার ক্যারিয়ারের সব থেকে খারাপ রিপোর্ট। পরদিন কাগজ পড়ে যথারীতি জেলার বক্সির ফোন এলো। কি যাতা লিখেছো কাঞ্চন? চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। বক্সি আবার বলল, রিপোর্টে না আছে খুন হওয়া লোকের বর্ণনা, না আছে ক্রাইম সিনের ফ্যাক্ট। এগুলো কি তোমার বসের মাথাটাও কি গেছে নাকি? আমাদের লাইনে থাকতে গেলে মাথাটা এমনিতেই খিঁচড়ে থাকে, তাই নিজেকে কন্ট্রোল করে যতটা সম্ভব ধৈর্য ধরে বললাম, দেখো, আমার মনে হয়েছে ব্যাপারটার কনফিডেন্সিয়ালিটি এখনো একটু বজায় রাখাই উচিত। তুমি তো জেলার, জেলের ভিতর বিড়ি, সিগারেট, গাঁজা চালান করে, টপ মাস্তানদের সাথে মাস্কা লাগিয়ে, অবৈধ সেলফোন বিক্রি করে আর সঠিক সময়ে সঠিক লোককে আন্দার বাহার করে একরকম জমিয়ে চালিয়ে দিচ্ছ। কিন্তু আমার ব্যাপারটা আলাদা, আমায় লালবাজারে উত্তর দিতে হয়। আর তাছাড়া ধন্যবাদ কেসটায় আমাকেই ডাকার জন্য, কথা হবে বলে ফোনটা কেটে দিলাম। এবং শুধু কাটলামই না, আর একটা নাম্বার ডায়ালও করলাম, DB। রিংয়ের প্রায় শেষে ফোনটা রিসিভ হলো। 34/1/A ওল্ড পোস্ট অফিস স্ট্রিটে চলে এসো ঠিক ঘড়ি ধরে সন্ধ্যে 7টার সময়, ঠিক আছে? এক লাইনে কথা শেষ করে ফোনটা কেটে দিল। আজকালের টেকনোলজির যুগে ট্রু কলারের সূত্রে আগত কলের ডিটেলস আগেই জানা যায়, কিন্তু সে ব্যবস্থা আমার নেই। মানে আমি অ্যাপে নিজের নাম্বার খুব সচেতনভাবে নথিভুক্ত করে রাখিনি, তাও সে বুঝেছে। রহস্যের একটা আলাদা উন্মাদনা আছে, যা রক্তে একবার রহস্যের ভূত ঢোকে তাকে আর ছাড়তে চায় না। জেলের ভিতর আসামি খুনের চেয়ে ওই লোকটার রহস্য আমায় বেশি করে টেনেছে। একটা আশ্চর্য ক্ষমতা যে আছে ওর, না স্বীকার করে পারি না। কারণ শুধুমাত্র সেদিনের ওইটুকু কথার বিনিময়েই সে আমার মতো দুঁদে সাংবাদিকের রিপোর্ট বদলে ফেলতে পেরেছে। সুতরাং এর একটা হেস্তনেস্ত না করে আমার যে ঘুম আসার নয় তা বুঝতেই পারছেন। ঘড়ির কাঁটা মিলিয়ে এসে দাঁড়ালাম ঠিক সন্ধ্যা 7টায় গন্তব্যে, কিন্তু কিছুতেই 34 নম্বর বাড়িটা খুঁজে পেলাম না। ম্যাপে লোকেশন নেই, কাউকে জিজ্ঞেস করেও খোঁজ পেলাম না। অবশেষে গলির সবগুলো বাড়ির নাম্বার মিলিয়ে মিলিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে একটা নাম্বারহীন কোঠার সামনে এসে দাঁড়ালাম। সেটার একমাত্র বৈচিত্র্য এই যে তা অত্যাধিক পুরানো, বরং দেখলে মনে হয় এতদিনে কিভাবে যে এটা হেরিটেজ ঘোষিত না হয়ে রয়ে গেছে। লাল ইঁট বের করা বাইরের চেহারা তার এমনই বিচ্ছিরি যে সেটার আর আলাদা করে বর্ণনা দেওয়ার প্রয়োজন পড়ে না। কারণ এমন পুরানো ভগ্নস্তূপ কলকাতার কোঠা বাড়ির বর্ণনা বাংলা ক্রাইম হরর সাহিত্যে এত বেশি করে আছে যে তার ভূমিকা আর এখানে না করাই ভালো। শুধু বলি, দরজার মাথার উপর একটা পুরানো কাত হয়ে পড়া সাইনবোর্ডে লেখা দেখলাম, মার্টিন সাহেবের প্রেস। এই যুগেও যে একটা আধটা এমন ধারা পুরনো প্রেস কলকাতা এবং মফস্বলের বুকে আজও বেঁচে আছে তা জানতাম, শুধু বুঝতে পারলাম না আমাকে দিগ্বিজয় এমন একটা প্রেসেই বা ডেকে আনলো কেন। অথচ এটাই যে 34 নম্বরের বাড়ি তাতে কোনো সন্দেহই নেই। দুতলা বাড়ি, নিচের তলার হলঘরটা রাস্তা থেকে দেখা যায়। সেখানে একটা হলদে বাল্বের আলোয় এক রাশ কাগজপত্রের মাঝখানে রাস্তার দিকে পিছন ফিরে বসে রয়েছে দুটো মূর্তি। দরজা খোলাই ছিল, তবুও কাঠের দরজায় টোকা দিলাম। ভিতর থেকে সেই মূর্তি দুটোর একজন ঘাড় বিন্দুমাত্র পিছনে না ফিরিয়ে একদম সেদিনের গলাতেই বলে উঠল, আরে আরে ভিতরে এসো, ভিতরে এসো। এখানে কামিনী কাঞ্চনের বিষয়েই আলোচনা হচ্ছে, শুধু কাঞ্চন কুমারেরই অভাব ছিল। আমি যতক্ষণে ভিতরে পৌঁছেছি ততক্ষণে ব্যক্তি দুজন আবারও নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যস্ত হয়েছেন। দিগ্বিজয় বাদে বাকি লোকটার বয়স 50-এর কোঠায়। অমায়িক ভদ্রলোক, চোখে গোল ফ্রেমের চশমা, পাতলা চুল, ফর্সা এবং সদা হাস্যমুখ। আমার সাথে পরিচয় করিয়ে দিয়ে দিগ্বিজয় বললেন, ইনি হলেন মন্দাক্রান্ত।
আক্রান্ত বলুন মশাই, আক্রান্ত। হো হো হো। লোকটির সুমধুর হাস্যরসের রহস্য ভুলে গেলাম। তিনজনেই হো হো করে হেসে উঠলাম। দিগ্বিজয় আবার বললেন, আমাদের এই মন্দাকান্ত সেন লোকটি কিন্তু একেবারে পাকা ভালো জাতের আমের মতো, ঠিক আছে? বাইরে ভিতরে একেবারে রসে টইটুম্বু। তবে পেশায় আর্কিওলজিস্ট আর নেশায় সাইকোলজিস্ট। জীবনে রস ছাড়া আর আছেটা কি মশাই বলুন তো? হ্যাঁ, মগজের ভিতরে লুকোনো যে গোপন গভীর রস, তারই উৎস সন্ধান করা আমার নেশা মশাই। হো 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 হো। মন্দাক্রান্তের অমায়িক ব্যবহারে আক্রান্ত হয়ে ওদের সামনের একটি চেয়ারে ভাববিহ্বল হয়ে বসলাম। দিগ্বিজয় আবার বললেন, ইনি বিখ্যাত ক্রাইম জার্নালিস্ট কাঞ্চন কুমার। তা আপনি কি কামিনী ছাড়াই কাঞ্চন নাকি মশাই? হো 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 হো। এবার বলতেই হলো, ওই কামিনী বিষয়টি এখনো কপালে জোটেনি। বেঁচে গেছেন মশাই, বেঁচে গেছেন। এই দেখুন না, দুটো প্রাণ খুলে গল্প করব, তার মধ্যেই 4 বার গিন্নির ফোন এসে গেছে। ও, পঞ্চমবারের মাথায় আমার অবস্থা হবে ওই হ্যাঙ্গিং গার্ডেনের মতো। সুতরাং আজ আমি উঠি, বুঝলেন? আপনারা গল্প টল্প করুন। হো হো হো। এখনই যদি না যায় তাহলে হয়তো সারা রাত উঠোনে এক পায়ে খাড়া হয়ে রাত কাটাতে হবে। হো 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 হো। এই বুড়ো বয়সে এমন অত্যাচার আর কে যায় বলুন? দেরি হয়ে যাচ্ছে, যাই। উঠে গেলেন মন্দাক্রান্তা। একটা সিগারেট ধরিয়ে দিগ্বিজয় আমার দিকে সোজাসুজি চাইলেন। কি ভাবছো কাঞ্চন? আমি লোকটা পাগল, তাই তো? তা তোমার রিপোর্ট পড়লাম কাগজে। তুমি না ছাপলেও কদিনের মধ্যেই অন্য সব মিডিয়া ধুমধাম করে খবর করবেই। কিন্তু ছাপতে মানা করেছিলেন কেন? আর আপনিই বা কে? দেখো, পরিচয়টাই দিইনি। হ্যাঁ, প্রথমত আমায় আপনি আপনি বলবে না, কেমন? আর আমায় বন্ধু ভাবা সাধারণত কারো সৌভাগ্য বা দুর্ভাগ্য হয় না। তবে তুমি আমায় বন্ধুই ভাবতে পারো। এই শহরে আমার একমাত্র বন্ধু বলতে ওই মন্দাক্রান্ত বাবুই। ভীষণ মাইডিয়ার আর ট্যালেন্টেড লোক। বেশ, কিন্তু কেসটার বিষয়ে আপনি মানে তুমি কেন ইন্টারেস্ট নিচ্ছ? কি অবাক হচ্ছ? ভাবছো একজন পুরনো প্রেসের মালিক একটা ছাপোষা লোক জেলখানার কয়েদি খুন নিয়ে কেন মাথা ঘামাতে যাবে? কি তাই তো? এসো দেখাচ্ছি। এই বলে দিগ্বিজয় উঠে গেল। পিছন পিছন আমিও এসে দাঁড়ালাম কাগজের স্তূপের পিছনে এক টুকরো অন্ধকার গহ্বরের সামনে। কয়েক সেকেন্ড বুঝতে সময় লাগলো সেটা উপরে উঠার সিঁড়ি। মোবাইলে টর্চ জ্বালিয়ে দাও। আমার এ বাড়ির সব কিছুর সাথেই আত্মার টান রয়েছে, তাই অসুবিধা হয় না। তবে তুমি কিন্তু হুমড়ি খেয়ে পড়তেই পারো। সিঁড়ি দিয়ে ওঠার সময় বুঝেছিলাম দিগ্বিজয় ভুল বলেনি। বীরত্ব দেখিয়ে মোবাইলের টর্চ যদি না জ্বালাতাম, নির্ঘাত হাত পা ভেঙে একটা কাণ্ড হতো। বললাম, সিঁড়িটা পুরনো বুঝলাম, কিন্তু এর রেলিংগুলো কোথায় গেল? ও জিনিস তো এত তাড়াতাড়ি খারাপ হওয়ার কথা না। যখন আমার সাসপেনশনের নোটিশ এলো তখন পড়লাম দারুণ অর্থ কষ্টে। সেভিংস তো কিছুই নেই, তাতে খাবার আর ড্রিঙ্কস সিগারেটের খরচ মিটিয়ে চলতে চলতেই ওগুলো খাবারের দোকানে গিয়েছে। নিচে যে প্রেসটা দেখো, ওটা হাতির দাঁতেরই মতন। আজকাল এই প্রেসে কেউই কিছু ছাপায় না। আমি খুলে রেখেছি যাতে আগন্তুক কেউ আমার সাথে দেখা করতে আসলে কোনো শয়তান যাতে সন্দেহ না করে। এই সব কথা বলতে বলতে আমরা উপরে পৌঁছে গেলাম। উপরতলায় দুটো ঘর। প্রথম ঘরটার শিকল খুলে ভিতরের আলো জ্বালালো দিগ্বিজয়। অসম্ভব বদ্ধ গুমোট ঘরটা ভরে রয়েছে বই আর কিছু পুরাতন আসবাবে। জানলা আছে কিনা তখনও জানা নেই, তবে সেটা খোলা নেই নির্ঘাত, কারণ অনেকক্ষণ আগেই খাওয়া সিগারেটের গন্ধ এখনো জমাট বেঁধে আছে এর ভিতর। সাথে মিশেছে পুরনো জিনিসপত্রের এঁদো সোঁদা গন্ধ। কিভাবে যে একটা মানুষ এমন জায়গায় থাকতে পারে? বললাম, হ্যাঁ কিছু একটা বলছিলে। হ্যাঁ, যা বলছিলাম, আমার আসল পরিচয় কল্যাণী থানায় গেলে তুমি পেয়ে যাবে। আজ থেকে 6 মাস আগে সোদপুরের রেপ কেসের ভিকটিম কল্যাণীর একটা অঞ্চলে লুকিয়ে আছে খবর পাই। আমি তখন ওখানকার নতুন অফিসার ইনচার্জ। খবর পেয়ে ফোর্স নিয়ে ধাওয়া করি। বাগেও পেয়ে যাই জায়গা মতো, কিন্তু ধরে গাড়িতে তোলার সঙ্গে সঙ্গেই একজন স্টেট মিনিস্টারের থেকে ফোন আসে ছেড়ে দেওয়ার জন্য। জানো তো, পুলিশকে বলা হয় পাবলিক সার্ভেন্ট, আসলে আমরা মিনিস্টারের সার্ভেন্ট।
তখন ওই রাত 10:30। আমি মালটার সাথে জিপের পিছনেই বসেছিলাম। ফোনটা যখনই এলো, ওহ সেটার কি আনন্দ! এখনো মনে আছে আমার। ওর বাপ ফোন করেছে বাঘের হাত থেকে বাঁচাতে। একটা সিগারেট ধরিয়ে দিগ্বিজয় আবারও শুরু করলে। এই অবসরে আমিও একটা সিগারেট ধরালাম। দেখো, পুলিশে চাকরি করতে গেলে সব লোকের কথাই শুনে চলতে হয়। সিনেমার মতন রবিনহুড হয়ে চললে তো আর হয় না। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে এক্ষুনি ছেড়ে দেবো। উনি বললেন হ্যাঁ। ব্যাস, ছেড়ে দিলাম। হাতকড়ি সমেত জিপের দরজাটা খুলে ঠেলে দিলাম ওকে। আমাদের গাড়ি তখন ফাঁকা রাস্তায় 60-এর উপরে চলছে। পিছন থেকে একটা FCI এর ট্রাক আসছিল তীব্র বেগে। ব্যাস, মুহূর্তে পুচ করে ফুটে গেল মালটা। জায়গাটায় CCTV ক্যামেরাও ছিল না। থানায় এসে রিপোর্ট লিখলাম, মন্ত্রীর ফোন শুনে উত্তেজিত হয়ে পুলিশের হাত ছাড়িয়ে পালাতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু, গ্যাং রেপ কেসের মূল কাণ্ডারি। কেসটা ভালোই সাজিয়েছিলাম। আদালতে ঘটনার প্রধান সাক্ষী হিসাবে ট্রাক ড্রাইভার এবং গাড়িতে উপস্থিত 3 জন সাব ইন্সপেক্টর পেশ করা হয়েছিল। ট্রাক ড্রাইভারকে রিপ্লেস করেছিলাম আমাদের এক খোঁচড়কে দিয়েই, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। কোথা থেকে একটা রাস্তার ধারের প্রত্যক্ষদর্শী তুলে আনলো ডিফেন্স। বুঝলাম পলিটিক্সের প্রভাব। ব্যাস, তাতেই ফেসে গেলাম। তবে জজ ভালো ছিল, তাই পুরো ব্যাপারটা দেখে শুনে 9 মাস সাসপেন্ড করলো। তারপর থেকে এরকমভাবেই দিনটা কেটে যাচ্ছে। সিগারেট টানা ভুলে দিগ্বিজয়ের কাহিনী শুনছিলাম। ওর মুখটা কঠিন হয়ে উঠলেও চোখের কোণটা একটু সজল মনে হলো। হয়তো ইউনিফর্মটাকে মিস করছে। বললাম, কিন্তু এভাবে সাজা দেওয়াটা তো। কোর্টের চক্কর লাগিয়ে আজ পর্যন্ত কটা রেপ কেসেরই বা সমাধান করতে পেরেছো? হ্যাঁ, আর এটাও শিওর শর্ট ছিল। আমি কনফার্ম না হয়ে কিছু করি না। আর তাছাড়া আদালতে নিয়ে গেলেও ঠিক বেরিয়েই যেত। ক্রিমিনাল ওই নর্দমার মশা মাছেরই মতো। কেউ কেউ মশারি টাঙিয়ে নিজেদের বাঁচায় মশার কামড় থেকে, আর কেউ কেউ নর্দমায় নেমে নর্দমা সাফ করে, বিষ দিয়ে মশার বংশ নির্বংশ করে। যাই হোক, পুরনো কথা ছাড়ো, এখনের কথা বলো। লোকটার মধ্যে একটা অদ্ভুত জাদু আছে, আগেই বলেছি। সে ঠিক কি ভুল তা নিয়ে তর্ক থাকতে পারে, তবে মন যে তাকেই সাপোর্ট করছিল সেদিন এবং আজও করে তা বলতে পারি। বললাম, তোমার থেকেই তো শুনতে এলাম। তাহলে শুরু থেকেই শুরু করা যাক। হ্যাঁ, মানে নিশ্চয়ই। আচ্ছা, তার আগে একটু ভালো করে ভেবে বলো তো, সেদিন ঠিক কি কি দেখেছিলে? সেদিন যা যা দেখেছিলাম, মানে জেলের গেট থেকে ভিতরের অন্ধকার সেলে শায়িত লাশ পর্যন্ত সব একে একে বর্ণনা করে গেলাম। খানিক চুপ থেকে দিগ্বিজয় আবারও বলল, সেগুলোর মধ্যে মাত্র একটা সেলে এই কয়েদি ছিল, তাই তো? খটকা লাগলো, কারণ ব্যাপারটা আমি আন্দাজে ধরেছিলাম। আসলে ওই গুমোট সেলগুলোর মধ্যে আমার আর ঘুরে দেখার প্রবৃত্তি ছিল না। তাই বললাম, মানে সচক্ষে দেখিনি, তবে নিশ্চয়ই ছিল না। নিশ্চয়ই ছিল না আর ছিল নার মধ্যে একটা পার্থক্য আছে কাঞ্চন। জিনিসটা খেয়াল রেখো। যদিও ওটা জানতে বেশি সময় লাগবে না, তবু একটু যেন চিন্তিত দেখলাম দিগ্বিজয়কে। বললাম, ওর আগের রেকর্ড কিছু এই ব্যাপারে সাহায্য করতে পারে? নিশ্চয়ই পারে। মানে বলতে চাইছো পুরনো আক্রোশের ব্যাপারটা তো? হ্যাঁ। কিন্তু সেক্ষেত্রে আমাদের সাহিত্যিক বন্ধু শেষ জেল খেটেছে 15 বছর আগে, আর খুনটা সে এখনই বা হবে কেন? এর মধ্যে তো নিশ্চয়ই অনেক ভালো ভালো সুযোগ এসে থাকবে আততায়ী এর কাছে, তাকে প্রমাণহীনভাবে বিলুপ্ত করে দেওয়ার জন্য। কিন্তু ফাঁসার কনফার্ম জায়গায় সে কাণ্ডটাই বা কেন করবে? আচ্ছা, লোকটা কি বোকা? না, বোকা নয়। বোকা হলে ফিঙ্গারপ্রিন্ট, পায়ের ছাপ পাওয়া যেত। গিয়েছে কি? এখনো তো ফরেন্সিক কিছু জানাতে পারেনি। আর পোস্টমর্টম রিপোর্ট? তাও তো। চলো একবার যাওয়া যাক। কোথায়? সন্ধ্যার চমৎকার হাওয়া খেতে। কিছুক্ষণের মধ্যেই আমরা ট্যাক্সি ধরে এসে দাঁড়ালাম ট্যাংরা অঞ্চলে। ট্যাক্সি থেকে নামতে নামতে দিগ্বিজয় জিজ্ঞেস করলে, এখানে কেন এলাম জানো? এখানে মানে না, জানি না। তাহলে আর কি ক্রাইম রিপোর্টার হলে তুমি? হ্যাঁ, তার থেকে তো বরং একটা মুদির দোকান দিলেই পারতে নাকি?
এটা হলো আমাদের সাহিত্যিক বন্ধুর পুরনো বাসস্থান। এরপর দুজনে ঘুরে ঘুরে দুটো সিগারেট আর রাস্তার ধারের 1 কাপ করে জলো চা উড়িয়ে নরকের মতো নোংরা একটা গলির মাঝখানে এসে দাঁড়ালাম। সেখান থেকে দুটো রাস্তা দুদিকে চলে গেছে। হঠাৎ একটা রোগা পটকা গোছের ছেলেকে দেখলাম এক মুহূর্ত আমার ডান পাশে। তারপর সে আমায় ধাক্কা দিয়ে ছুটতে শুরু করলো সামনের রাস্তাটা ধরে। টাল সামলাতে না পেরে পড়ে গেলাম ফুটপাতে। কিন্তু সঙ্গে সঙ্গেই তুলে ধরল দিগ্বিজয়। তবে আমার দাঁড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সেও ছুটতে শুরু করলো ছেলেটার পিছু পিছু। আমারও ওকে ফলো না করে উপায় ছিল না। এরপর প্রায় 5 মিনিট অজস্র গোলক ধাঁধার মতো গলি ঘুঁজি, নোংরা, মলমূত্র, আবর্জনা স্তূপ পেরিয়ে অবশেষে দিগ্বিজয়ের কাছে একটা জুডোর স্টাইলে লাথ খেয়ে কাত হয়ে পড়ল ছেলেটা। আমি তখন হাঁপাচ্ছি। তার কলার চেপে ধরে দিগ্বিজয় প্রশ্ন করলো, বল বল ছুটলি কেন? ছেলেটা সপ্রতিভ, কিন্তু ভয় পেয়েছে বোঝা গেল। বলল, ভয় পেয়েছি বাবু, ছেড়ে দিন। ভয় কিসের? এখানে এখানে রোজ একজন না একজন কেউ আসে আর আমাদের ধমকি দিয়ে যায় খুন করার। কেন, কি করেছিস তোরা? জানি না, জানি না, কিচ্ছু জানি না। হঠাৎ একেবারে ছেলে মানুষের মতো কান্না জুড়ল সে। পাশে একটা টিউব কল ছিল, সেটা পাম্প করে খানিকটা জল ছেলেটার চোখে মুখে ঝাপটা মেরে সেটার বেদিটাতেই উঠে বসলাম তিনজনে। দিগ্বিজয় বেশ ভারী কি চালে শুরু করলো, দেখ, মরতে তো তোদের হবেই, হয় পুলিশ মারবে না হলে ওরা মারবে। যদি পুরো ঘটনা খুলে বলিস তাহলে বাঁচানোর আমি চেষ্টা করতে পারি। পরে জেনেছিলাম পুরো কথাগুলোই অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো ব্লাফ দিয়েছিল, পেট থেকে কথা বের করবার জন্য। ছেলেটা আবার ভেউ ভেউ করে কান্না জুড়ল। আর জুড়বে নাই বা কেন? বয়স ওর খুব বেশি হলে 15 বছর, আর সামনে দিগ্বিজয়ের মতো একটা পার্সোনালিটি। এরপর সেই যা বলে চলল তার সারমর্ম এই, আমাদের বস্তিতে রোজ রাতে 4-5টা লোক আসে গাড়ি চেপে, আর আর নিজেদের পুলিশ পরিচয় দিয়ে আমাদের মারধর করে। আমি আপনাদের তেমনই ভেবেছিলাম, তাই ভয়ে দৌড় দিয়েছিলাম। এবার দিগ্বিজয়ের কোর্টে বল গিয়েছে, তার খেলার সময়। বললে, কি বলে তারা এসে? একটা লোকের খোঁজ নেয়। এবার আমি একটু চঞ্চল হয়ে উঠলাম। নাকে একটা রহস্যের গন্ধ লাগতে শুরু করেছে যেন। বললাম, কার খোঁজ বললি? বলে বছর 15 আগে এখানে একটা লোক নাকি থাকতো, সে একবার বস্তিতে আগুন লাগিয়ে দিয়েছিল নাকি, সেই লোকটার। আমার দিকে একবার আর চোখে চেয়ে নিয়ে দিগ্বিজয় বললে, তা সেই লোকটার ব্যাপারে কি খোঁজ নেয়? বলে লোকটা নাকি এখানে কিছু লুকিয়ে রেখে গেছে, বস্তি পুড়ে গেলেও নাকি সেসব আমাদের কাছেই আছে, সেইগুলোই চায় তারা। কি জিনিস কিছু বলেনি? না, তা তো কিছু বলেনি। আচ্ছা, লোকটার নাম কিছু বলেছে? হ্যাঁ, কালীচরণ ঢোল। আর এইসব ঘটনা কতদিন ধরে চলছে? আজ প্রায় 1 সপ্তাহ। শোন, আজও যদি তারা আসে বলবি দুজন লোক এসে এই একই প্রশ্ন করে তোকে পিটিয়ে গেছে, আর বলে গেছে যদি কিছু জানার থাকে তাহলে যেন আগামীকাল ঠিক রাত 11টায় ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের মোড়ে বঙ্কার বন্ধ চায়ের দোকানের সামনে অপেক্ষা করতে। আর হ্যাঁ, আমরা আবার আসবো, কিন্তু যদি আমাদের সাহায্য করিস তবে বেঁচে যাবি। জি বাবু, আপনারা আমায় ভরসা করতে পারেন। আসার সময় জিজ্ঞেস না করে পারলাম না, আচ্ছা ব্যাপারটা কি করলে? আরে একটা জাল বেছালাম, দেখা যাক না কিছু পড়ে কিনা। আর হ্যাঁ, কাল একবার সকাল সকাল চলে এসো, লালবাজারে ঢু মেরে কালীচরণ ঢোলের ক্রিমিনাল রিপোর্টটা দেখতে হবে, বুঝলে? আমি নিজেই যে কেসটার সঙ্গে একজন ইনভেস্টিগেটিং পার্টনার হয়ে জড়িয়ে পড়ব এমন নাটকীয়ভাবে সেদিন সন্ধ্যায় অফিস থেকে বেরিয়ে সাদামাটা জেলখানার পথে রওনা দেওয়ার সময় কে ভেবেছিল? আর একদম সিনেমার মতন যে এই শহরের বুকেও একজন সাসপেন্ডেড পুলিশ অফিসার নিজের গরজে একটা কেসের পিছনে শুধুমাত্র কেস সলভের নেশা লাগতে পারে, তাই বা দিগ্বিজয়কে দেখার আগে কে ভেবেছিল? যাই হোক, পরদিন সকাল 8টার মধ্যে আবারও পৌঁছে গেলাম প্রেসের দোতলার ঘরে। দরজা খোলাই ছিল। ভিতরে ঢুকে দেখলাম দিগ্বিজয় আগে থেকেই আমার জন্য অপেক্ষা করছে ক্রিমিনোলজির কি একটা জটিল বই মুখে নিয়ে। তার পরনে আজ ডিপ ব্লু জিন্স আর ব্রাউন শার্ট। দাড়িটা মুখময় ছড়িয়ে পড়েছে শেভ না করার কারণে।
আমায় দেখেই একেবারে হো হো করে উঠল। আরে চলো চলো, আর দেরি করে ঠিক হবে না, চলো। বলেই একরকম আমার হাত ধরেই টেনে নিয়ে বেরিয়ে গেল। অতঃপর আবারও ট্যাক্সি বুক করা হলো এবং পথে এক জায়গা থেকে ফ্লাক্সে চা ভরে নিয়ে বেশ করে স্যান্ডউইচ প্যাক করে নিলাম। আমাদের গন্তব্য প্রথমে লালবাজার আর তারপরে জেলখানা। তবে যাওয়ার সময় সে একটা অদ্ভুত প্রশ্ন করলো আমায়। আচ্ছা, ওই সমীর কাঁসারি ভদ্রলোককে তো তুমি তো বেশ ভালো করে চেনো, তাই না? কিছুক্ষণ চুপ থেকে বললাম, হুম, চিনি, মানে সাহিত্য একাডেমির অনুষ্ঠানে আর বইমেলায় কয়েকবার দেখেছি, তবে সামনাসামনি পরিচয় হয়নি কখনো। না মানে তুমি তো বেশ পড়াশোনা করো, তা ওর কোনো বইটই পড়েছো কি? না, তা পড়িনি। ভুল করেছো ভায়া, পড়াটা উচিত ছিল। একটু বিরক্ত হয়ে বললাম, আহা কি মুশকিল, জানতাম নাকি লোকটা এরমভাবে বেঘরে মারা যাবে। টসকে যাবে জানলে একটা দুটো বই পড়ে রাখতাম। টসকে যাবে না জানলেও লোকটা কিন্তু বিখ্যাত। হ্যাঁ, আজকাল সরকার বিরোধিতার কারণে ওর খ্যাতি কিছুটা চেপে দেওয়া হয়েছে, ফলে লোকের আলোচনাতে এমন একটা থাকে না। কিন্তু তাও শুধুমাত্র বিখ্যাত হওয়ার কারণেই তোমার একবার ওর খ্যাতির কারণগুলো সম্বন্ধে অনুসন্ধিৎসু হওয়া উচিত ছিল। এবার একটু চমকালাম। এই দাঁড়াও, কি বললে? সরকার বিরোধিতা মানে? না না, কোনো মানে নয়। সেই সব কারণে মার্ডার হলে রোড অ্যাক্সিডেন্ট জাতীয় কিছু একটা হতো। এসব ওই সরকারি মাস্তানদের গতে বাঁধা একটা স্ক্রিপ্ট। আচ্ছা, ওই পোস্টমর্টম রিপোর্টটা দেখি। গত রাতে বাড়ি ফিরে আবারও ফোন করে জেলার দীনদয়াল বক্সির সাথে বন্ধুত্ব পাতিয়েছি দুটো মিষ্টি মিষ্টি কথা বলে। আর সে আমার পুরনো বন্ধু। দুটো মিষ্টি কথাতে গলে জল হয়েও যায়। আর বন্ধুত্বের প্যাচাপের সুযোগ নিয়েই ওর থেকে বাগিয়ে নিয়েছি পোস্টমর্টম রিপোর্টটা। সেটা ফোনেই ছিল, খুলে দিলাম ওর হাতে। খুব মনোযোগ দিয়ে সেটা দেখে বলল, ভয়ের কারণে হার্ট অ্যাটাক। কিন্তু তুমি কি ডেড বডির মুখে ভয়ের কোনো চিহ্ন দেখেছিলে? মানতেই হলো। না, তেমন তো কিছু দেখিনি, বরং দেখে মনে হলো শান্তিতেই যেন ঘুমোচ্ছেন। ঘুঘু কোথা থেকে এসে যে ধান খেয়ে গেল সেটাই বোঝার বিষয়, বুঝলে? কথাবার্তার মধ্যেই স্যান্ডউইচ এবং চায়ের শ্রাদ্ধ হলো এবং একসময় গাড়ি এসে পৌঁছালো লালবাজারের সামনে। দুজনেরই একটা নির্দিষ্ট পরিচিতি আছে, সুতরাং গার্ড ভিতরে যাওয়া থেকে আটকালো না। ডিউটি অফিসার রানে রাশভারী লোক। দিগ্বিজয়ের পরিচয় শুনে খানিকক্ষণ গম্ভীর থেকে বললেন, একজন সাসপেন্ডেড অফিসারকে আপনারা কিভাবে সোচলেন কি রেকর্ড রুমে যেতে দিবে? তাছাড়া পারমিশন আছে? এবার আমায় মুখ খুলতে হলো। বললাম, বিষয়টা ভীষণ জরুরি, বোঝার চেষ্টা করুন। আর যদি কেসটা সলভ হয় তাতে হতে পারে আপনার নামটাই মিডিয়া এসে গেল, কারণ রিপোর্টিংটা আমিই দেখব। এবার একটু চোখ নরম হলো ওর। এতক্ষণ ওর চোখ দেখে কাঁচা ঘুম থেকে ওঠা কুম্ভকর্ণের মতো বোধ হচ্ছিল। বলল, কিন্তু আপনারা ইল্লিগাল কিছু না করবেন? আমি হেসে বললাম, বিলকুল না করব। যদি সন্দেহ হয় আমাদের সাথেই চলুন না। এবার উনি দেখলাম হেসে ফেললেন। মিস্টার, এই লাইনে ঠকে গেছি। বউ বাচ্চা না থাকলে কবেই ভেগে যেতাম। কেন কি এই হারামি, সরি ফর মাই স্ল্যাং, এই ক্ষমতার বসে থাকা ব্লাডি র্যাটগুলোর অত্যাচার কাম করতে দেয় না। এরা গলা টিপে মারে আমাদের। তাছাড়া নিজেরা যেচে করেছেন, ফুল সাপোর্ট পাবেন। যান। এই দেবারি। বাবুর ডাকে একটা ম্যালেরিয়া রোগীর মতো পাতলা হাবিলদার এসে স্যালুট করে দাঁড়ালো এবং অচিরেই আমরা বিশাল ফাইলের সমুদ্রের মতো একটা ঘরে হারিয়ে গেলাম। ইন্টারনেট আর টিভি শোয়ের নানান ইন্টারভিউ দেখে ওর জেল খাটার সময়টা জেনে নিয়েছিলাম। 94 থেকে 2004 নিয়ম মেনে বছর মিলিয়ে ফাইল ঘেঁটে উজাড় করে ফেললাম, কিন্তু সমীর কাঁসারি নামের কোনো ফাইল চোখে পড়ল না। অথচ মধ্যের কোনো ফাইল মিসিংও নেই। হঠাৎ দিগ্বিজয়ের মাথায় এলো কথাটা। আচ্ছা, কাল রাতের বাচ্চাটা যেন কি নাম বলেছিল? চমকে উঠলাম। আরে, মনেই তো আসেনি কথাটা এতক্ষণ। বললাম, কালীচরণ ঢোল। তিওয়ারি, জলদি যাও। তিওয়ারি লোকটা এর মধ্যেই কোণের একটা চেয়ারে বসে ঢুলতে শুরু করেছিল। চমকে বেজার মুখে উঠে এলো। তাড়াতাড়ি দেখো কালীচরণ ঢোল নামের কোনো ফাইল 94 থেকে 2004 মধ্যে আছে কিনা। এবার বেশি খুঁজতে হলো না, পাওয়া গেল।
ফাইল খুলে যে তরুণকে দেখলাম তার সাথে আজকের লেখকের কোনো মিলই নেই চেহারার। একজন বস্তির পকেটমার অথবা ড্রাগ অ্যাডিক্ট মনে হয় দেখে। দিগ্বিজয় বলল, ভদ্রলোকের গল্পটা কিন্তু সিনেমার বোতল। যে সময়ের ফাইল দেখছো সেই সময় ও স্কুলের মুখও দেখেনি, আর আজ সাহিত্যের মধ্য আসনে আসীন ছিল। জেল থেকেই পড়াশোনা শুরু করে সেখান থেকে সৃষ্টি করেছে সাহিত্যর। সবকটাই ওই জেলে থেকেই করেছে। তার মানে জেলে ভালো খাতিরও ছিল বলো? অবশ্যই। এখন অনেক পুরনো পাপি খুঁজলে পাওয়া যাবে যে ওকে হয়তো ভগবানের মতো মানে। যাই হোক, ফাইলগুলোর ফটো তুলে নাও। এই ব্যাপারটায় তিওয়ারি একটু বাধা দেওয়ার চেষ্টা করতেই দিগ্বিজয়ের ডান হাতটা গিয়ে ঢুকলো ওর বাম পকেটে। বুঝলাম কাঞ্চন দিয়ে কাজ উদ্ধারের সেই আদিম পদ্ধতি অনুসরণ করেছে আমার বন্ধু। মনে মনে হাসলাম। ঘুষ জিনিসটার মাহাত্ম্য অনেক সময়ই অবাক করে। বেরিয়ে আসার সময় রানে ভদ্রলোককে ধন্যবাদ দিলাম এবং তার চা খাওয়ার আমন্ত্রণের বদলে দিগ্বিজয় তাকে অন্য একটা আমন্ত্রণ জানালো। রানে বাবু আজ ঠিক রাত 10টায় আপনার কয়েকটি সাগরেদকে নিয়ে চলে আসবেন ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের মোড়ে, বঙ্কার বন্ধু চায়ের দোকানের সামনে। বুঝলেন? লুকিয়ে থাকবেন কিন্তু। যবনিকা পতন হবে। কি বুঝলেন না? শেষটা সত্যিই বোঝেননি ভদ্রলোক। বললেন, হোয়াট? আরে ক্লাইম্যাক্স। তবে আপনাকেই ক্রেডিট দেব। আগামীকালের কাগজে আপনার ফ্রন্ট পেজে ছবি আসবে, একেবারে সুপার কপস। এরপর সোজা গিয়ে পৌঁছলাম জেলখানার দরজায়। একটা কুকুর দেখলাম দরজার সামনে আড়মোড়া ভাঙছে। কিন্তু সেটা ছাড়াও আর একটা দৃশ্যে আমাদের চোখ আটকে গেল। একদম ছোট গেটের সামনে থেকে এক ভদ্রলোক হাঁ হাঁ করে ছুটে এলেন আমাদের দিকে। ভদ্রলোককে প্রেসের আলো আঁধারির কুহকে দেখলেও চিনতে পারতাম। আরে মন্দাক্রান্ত যে। আক্রান্ত বলুন মশাই, আক্রান্ত। দিগ্বিজয় বাবু, আপনার সাথে থেকে থেকে আমারও ইনটিউশনটা আজকাল কেমন খোলতাই হয়েছে বলুন। বিলকুল হয়েছে, না হলে একেবারে সঠিক জায়গায় টপকালেনি বা কেমন করে, তাই না? ভাবলাম কৃষ্ণ আর অর্জুনের সাথে অশ্বিনী কুমার হয়ে যোগ দিই, কোথায় কি কাজে লেগে যায়। অতএব আমরা তিনজন আবারও প্রথা মতো আমার বন্ধুকে লাইনে নিয়ে পারমিশন আনিয়ে ফর্মালিটি করে ভিতরে প্রবেশ করলাম। দেখলাম বক্সির সাথে আগে থেকেই বেশ খাতির আছে দিগ্বিজয়ের। ওকে দেখেই বক্সি বলল, কি ইয়াং রবিনহুড, কবে থেকে ব্যাক টু দ্য ফর্ম? চা না চাইতেই এসে গিয়েছিল। সিগারেটের অভাব নেই, তবে এ চা জেলখানার দুশ্চরিত্র চা নয়। একদম নতুন বউয়ের মতো অলংকারে আভূষিত মনোরঞ্জনকারী উপাদান। চায়ে চুমুক দিয়ে সিগারেটে অগ্নিসংযোগ করে দিগ্বিজয় বললে, ভাবছি আর পর্বে আসবো না, বুঝলে? মানে তোমাদের মতো একটা ব্যবসা খুলে বসবো আর কি। বক্সিকে আমি ভালো মতোই চিনি, সে মাই ডিয়ার লোক। না হলে এতক্ষণে অন্য কেউ হলে বেঁকে বসত। ডিপার্টমেন্টে জেলারদের যে ব্যবসায়ী বলে দুর্নাম আছে সে আর বলে দিতে হয় না। তবে বক্সি বলল, আরে ব্যবসা করতেও এলএম লাগে ভাই। তোমার মতো জেমস বন্ড কি আর মার্ক জুকারবার্গ হতে পারবে? হ্যাঁ দেখো ভাই, এখন তোমার এই এলএমেরই সাহায্য লাগবে একটু। আমরা দুজনেই বক্সির পূর্ব পরিচিত। শুধু মন্দাক্রান্তের পরিচয়টা সেরে আমরা উঠে পড়লাম একটু হেঁটে চলে বেড়াতে। বক্সি প্রথম শুরু করলো, তা বললে না তো, কি জানতে চাও? জানতে চাই যে ওই সেলে সেই রাতে কি আর কোনো কয়েদি ছিল? কি যে বলো, যদি থাকতো তাকে এতক্ষণ ধুলাই দিয়ে রক্ত মাংস আলাদা করে দিতাম না। শেষ কবে আসামি ছিল ওখানে? প্রায় 1 মাস আগে। তা সাহিত্যিককেই কেন ওই সেলেই রাখতে হলো? অন্য বন্দোবস্ত হতে পারতো নাকি? আসলে ও যেদিন আসে সেদিন জেলখানায় স্থানাভাব। জানোই আজকাল পলিটিক্যাল মশলা চলছে, আর সবগুলো এসে জুটেছে জেলের অন্ন ধ্বংস করতে। তাও আগে যা ছিল ছিল, কিন্তু এখন তো আর সাধারণ আসামিদের সাথে ওকে রাখা যায় না, তাই না? ব্যাপারটা আমি ওকে বলেছিলাম, তা নিজেই বলল, সরুন জেলার সাহেব, আমায় ওই 1 নম্বর সেলটা দিন। অনেক আগে ওটায় ছিলাম তো, স্মৃতিগুলো একটু ঝালিয়ে নেওয়া যাবে। তা ভাবলাম অভ্যেস যখন আছেই, আর সিকিউরিটির দিক থেকেও 1 নম্বর, সুতরাং। আচ্ছা, ওর বিরুদ্ধে ধারা কি ছিল? রাজদ্রোহিতা। তবে আদালতে জজ সাহেবকে পার্সোনাল মুচলেখা দিয়ে বেরিয়ে আসাটা এমন কিছুই নয় এই কেসে। কিন্তু আমায় বলেছিল যে দেশকে দেখিয়ে দিতে চাই
মেরুদণ্ড নিয়ে দাঁড়ালে তার কি পরিণতি হয়। অর্থাৎ একেবারে গ্যালিলিওর ভাবনা। আর কি। দেখলাম এতক্ষণে একটা দীর্ঘশ্বাস আর কয়েকটা শব্দ বেরিয়ে এলো আমাদের মন্দাক্রান্তর মুখ থেকে। উনি জানতেন না বোধহয় মৃত্যুর জন্য অপেক্ষা করে রয়েছে, নইলে আর কি করা। কিন্তু সেলে পৌঁছেই একটা অদ্ভুত কথা বলল দিগ্বিজয়। আচ্ছা, ওই দিনের ইনভেস্টিগেশনে এমন কিছু চোখে পড়েছিল যা সন্দেহজনক? কোনো ছোট ঘটনা হলেও? হঠাৎ বিদ্যুৎ খেলে গেল মাথায়। পকেট থেকে বের করে নিলাম সেলফোন। আমার লুকিয়ে ক্যাপচার করা সেদিনের ভিডিওটা চালালাম। ভিডিওটা দেখতে দেখতে উত্তেজিত হয়ে পিঠে একটা পুলিশি চাপ্পড় মেরে চিৎকার করে উঠল দিগ্বিজয়। সাবাস সাবাস, আরে ফাটিয়ে দিয়েছো তো ওয়াটসন। এখন আর আমার প্রবীর রায়চৌধুরী হওয়া আটকায় কে? ওয়াটসনের সাথে প্রবীর রায়চৌধুরীর মিল কোথায় ভাবার চেয়ে তখন আমার কাছে পিঠের ব্যথার মূল্য অনেক। যাই হোক, অন্ধকার ব্যালকনি ধরে মন্দাক্রান্ত অনেকটা এগিয়ে গিয়েছিলেন। উনি পুরোটা দেখেননি। উনি শুধু দিগ্বিজয়ের উল্লাসে গো বেচারার মতো বলে উঠলেন, কে ফাটালো? কাকে ফাটালো? ভিডিওটা আরেকবার রিওয়াইন্ড করে একটা বিশেষ দৃশ্যে আমার সামনে পজ করে দিল দিগ্বিজয়। ভালো করে দেখো। খুঁটিয়ে দেখে বললাম, এটা কি? একটা জায়গায় দেখলাম ঠিক এখন যেদিক থেকে মন্দাক্রান্তর গলা এসেছে সেখানে জলজল করছে একজোড়া সবুজ আলো। হঠাৎ মন্দাক্রান্তর চিৎকারে কেঁপে উঠল সেলের দেওয়াল। ওকে মশাই, ভূত ভূত, এই বাঘ বাঘ! ছুটে গেলাম। ততক্ষণে হাতে পিস্তল নিয়ে ফেলেছে বক্সি। একদম শেষের দিকে 10 নম্বর সেলের সামনে এসে দেখলাম কাঠ হয়ে দাঁড়িয়ে রয়েছেন ভদ্রলোক। দিগ্বিজয় উত্তেজিত হয়ে বলল, আচ্ছা, কি দেখেছেন একটু ঠিক করে বলুন তো। এই একটা ছায়া সরে গেল নাকি? আপনি অন্ধকারে ছায়া দেখলেন? হ্যাঁ, কেউ যেন একটা সরে গেল। কেউ নাকি ছায়া? মানে ওই ছায়ার মতো আর কি। ওদিকের দরজা নেই, পুরো দেওয়াল। তাই ওর কথায় ঠিক বিশ্বাস করতে পারলাম না, কারণ আতিপাতি করে খুঁজেও একটা ইঁদুরের ল্যাজ পর্যন্ত উদ্ধার করতে পারেনি। ফিরে আসার সময় দিগ্বিজয় নৈশ অভিযানে বক্সিকেও আমন্ত্রণ জানিয়ে এলো। ফেরার পথে বালিগঞ্জের আওয়াধি বিরিয়ানির মহোৎসবে ডুবে আমাদের আক্রান্তবাবুকে আবার ফর্মে ফেরানো গেল। ট্রমা কাটিয়ে উনি প্রথম যেটা বললেন, কি বিচিত্র মিল! এটা বলার কারণ আমরা খানিক আগে গেছিলাম টলিগঞ্জ পাড়ায় এক মেকআপ আর্টিস্টের কাছে। সেখানে উনি এতটাই অভিভূত হয়ে পড়েছিলেন যে একেবারে বিরিয়ানির টেবিল পর্যন্ত পৌঁছে ওনার ঘোর কেটে প্রথম রিয়াকশন বের হলো। ঠিক রাত 11টায় একটা অটো এসে থামলো ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের মোড়ে। ভিতরটা অন্ধকার। রাস্তার উল্টো দিকে থেমেছে গাড়িটা। আমরা ঘাপটি মেরে বসে রয়েছি বন্ধ চায়ের দোকানের পিছনে ঝুপড়ির আড়ালে। আর যে লোকটা এইমাত্র রাস্তায় নেমে দাঁড়ালো বঙ্কার চায়ের দোকানের অন্ধকার দাওয়া থেকে, তাকে দেখলে কোনো রকমই এখন চেনা যাবে না যে উনি আসলেই আমাদের মন্দাক্রান্ত। কারণ টলিগঞ্জের এক চেনা বিখ্যাত প্রস্থেটিক এক্সপার্টকে গোপনে আগে থেকেই বলে রেখেছিল দিগ্বিজয়। সকালে ওর কাছে গিয়ে লুক টেস্ট করে মন্দাক্রান্তকে এখন বানিয়ে দেওয়া হয়েছে হুবহু খুন হয়ে যাওয়া সুমির কাঁসারি। কিন্তু এই কাণ্ডটা যে দিগ্বিজয় কেন করল তা শত জিজ্ঞাসার পরেও বলেনি সে। সাহিত্যিক সুলভ ঢঙে ঢোলা পাঞ্জাবি আর কাঁধে ঝোলানো ব্যাগের কোনো একটা গোপন জায়গায় একটা ছোট অত্যাধুনিক ডিভাইস দেওয়া আছে, যেটার সাহায্যে কানে হেডফোন লাগিয়ে আমরা পুরো কথোপকথন শুনতে পাব। দিগ্বিজয়ের হাজারবার শেখানো সত্ত্বেও রাস্তার আলোতে নামতেই মনে হলো ভদ্রলোকের পা দুটো কেমন কেঁপে উঠল। দিগ্বিজয় চাপা গলায় বলল, এখন যদি নার্ভাস হয়ে ব্রেকডাউন করে সপ্তপণ্ড হবে, উল্টো কি বাঁচানোও দায় হয়ে যাবে। আমাদের বুলেট ছুটে যাওয়ার আগে ওদের হাতের একটা চাকু ওর গলায় বসে যেতে পারে যদি সামান্য সন্দেহ হয়। লোকগুলো কিন্তু ভীষণই ডেঞ্জারাস। তেমনই খানিক নার্ভাস হয়েই রাস্তা পার হলো। এদিকের পোস্টের লাইটটা আগে থেকেই নিভিয়ে দিয়েছিলাম। ওপাশের ফুটপাতে পৌঁছতেই 4টে সন্ডা মার্কা লোক নেমে চারদিক থেকে ঘিরে ধরল ওকে। সঙ্গে সঙ্গেই তাদের একজন খেকিয়ে বলে উঠল, শালা আবার লেখকের মতো সেজে গুজে ভেগ ধরে এসেছে, নাটক কত। আর একজন বলল, সালা মার্ডারার, লোকটাকে তো মারলি, এখন আমাদের মাল বার কর।
ভয় পেলেও মন্দাক্রান্ত ডায়লগ থ্রোয়িংটা দেখলাম বেশ স্মার্ট। বললেন, কিসের মাল? ও নাটক। যেন জানে না 15 বছর আগে বস্তিতে আগুন লাগিয়ে যখন ব্যাটার ছেলে জেলে গেল, তখন স্মাগলিং করা ডপেলগ্যাঙ্গার মূর্তিটা বস্তির কোন জায়গায় মাটির নিচে পুঁতে রেখেছিল তুই জানতিস না? বস্তির একটা ছেলে বলেছে তুই ওটা হাত করেছিস। আর জেলারকে পয়সা দিয়ে তুই যে ভিতর বাইরে আসা যাওয়া করিস, সেটা আর আমাদের শেখাবি? একজন ওদের মধ্যে বেপরোয়া, সে এতক্ষণ অটোর মধ্যেই বসেছিল, সঙ্গে সঙ্গে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ব্যাগটা কেড়ে নিল মন্দাক্রান্তর কাঁধ থেকে। ভারী আছে বস, ভিতরেই আছে মালটা। রাতের বেলা নিয়ে শর্ট কভার প্ল্যান ছিল বুঝলে। জেলারের সাথে নিশ্চয়ই 50-50 কমিশনের ডিল হয়েছে। কিন্তু এটুকু শুনেই আর শুনতে পেলাম না, কারণ ব্যাগের ভিতরেই ছিল ডিভাইসটা। টানাটানিতে সেটার কানেকশন গেল কেটে। ইস, পরের শব্দগুলো যদি শুনতে পেতাম, আজ আর দীর্ঘ নিঃশ্বাসের সাথে আফসোস চোখের জল হয়ে ঝরত না। শুধু দেখলাম কয়েকটা ঠোঁট নড়ল, আর মুহূর্তে দুজনের দুটো হাত খেলে গেল, আর আমাদের মন্দাক্রান্ত একটা আর্তনাদ করে লুটিয়ে পড়ল মাটিতে। ওদের দুপাশ থেকে ততক্ষণে রানের নেতৃত্বে পুলিশের দল ঘিরে ফেলেছে আততায়ীদের। আমরাও ঝাঁপিয়ে পড়ে রাস্তার এপারে পৌঁছে দেখলাম গলার নলি এবং তলপেটে গভীর ক্ষত নিয়ে ফ্যাকাশে মুখে পড়ে রয়েছেন মন্দাক্রান্ত। আমরা দুজনের সামনে ঝুঁকতেই উনি বললেন ওনার শেষ কথা। কথাটা আজও আমাদের বুকে শেলের মতো বেঁধে। দেখলেন তো, শেষ পর্যন্ত আমি আক্রান্ত। চলে গেলেন মন্দাক্রান্ত আমাদের কাঁদিয়ে। কিন্তু সেদিন দেখলাম দিগ্বিজয়ের আসল রূপ। 4টে তাগড়া লোককে জুডোর স্টাইলে রাস্তায় ফেলে ও রানের হাত থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে তাক করল। বল, আমি কিন্তু রিপিট করব না, যা হয়েছে প্রথম থেকে খুলে বল। ওদের মধ্যে তখন একজন যা বলল তার মর্ম এই। 90 সালে ট্যাংরা এলাকায় যতজন ক্রিমিনাল ছিল তাদের রাজা ছিল কালিদা। একটু পাগলাটে ছিল, তা পাগলা হবে না? বস্তির ছেলেদের জীবন কুকুর শিয়ালের থেকে কম কি? পুলিশ যখন তখন তুলে নিয়ে যায়, কিছু করলেও নিয়ে যায়, না করলেও। দেখা যেত আসল মাস্তান ধরা পড়েনি, তাই উপর তলায় জবাব দিতে নিরীহ কাউকে ধরে চালান দিল। এমন করেই দিন কাটত। কালিদা একবার এমনই বেগারির জেল খাটতে গিয়ে রফিকুল নামের একটা লোকের সাথে পরিচয় হয়। সেই ওকে স্মাগলিংয়ের আটঘাট শেখায়, তারপর জেল থেকে বেরিয়ে কাজ শুরু করে দেয়। আমরা ছিলাম ওর দলের সদস্য, ও ছিল বস। একদিন ও একটা মূর্তি নিয়ে এলো, রক্তে ভেজা বিকট দেখতে দানবের মূর্তি। বলল এই মূর্তির অনেক দাম, কিন্তু যার থেকে আনা তাকেও খুন করে এসেছে, ফলে সেটা এখন বেচা রিস্কি। কোথায় যেন লুকিয়ে রেখেছিল, বলেছিল মাটির নিচে আছে। হ্যাঁ, সময় তুলে এনে বেচে দেওয়া যাবে। এর মধ্যেই একটা কাণ্ড ঘটল। একদিন মদ খাচ্ছি, একটা লোক এসে দাঁড়ালো আমাদের সামনে। উফ, ভাবলেই বুক কেঁপে ওঠে। কালির তো নেশা ছুটে গেছিল, একদম হুবহু কালির মতো দেখতে। এসে বলে আমার মূর্তি দে। যে কালী কারোর বাধা মানত না, সেই কালী আমাদের পালানোর ইশারা করে লোকটাকে ওর ঘরে নিয়ে গেল। তারপর ঘরে বন্ধ করে বাইরে থেকে আগুন লাগিয়ে দিল। ও বুঝতে পারেনি এত বড় কাণ্ড হয়ে যাবে। বস্তি মানে ঘিঞ্জি, বাইরে তার উপর দেশি মদ আর কেরোসিনের ঠেক। পুরো বস্তি জ্বলে উঠল। 5 জন নিরীহ লোক পুড়ে ঝলসে ফ্রাই হয়ে স্বর্গে গেল। কালির জেল হলো, জেল থেকে বের হলো নামধাম বদলে। তারপর ও এত বড় মানুষ হয়ে গেল যে ছুঁতেই পারলাম না। তারপরেরটা আমি বলছি। আমাদের চমকে দিয়ে অটোর ভিতর থেকে কেউ যেন বলে উঠল। সঙ্গে সঙ্গে টর্চের আলো ফেলে দেখা গেল হাত পা বাঁধা অবস্থায় একটা লোক পড়ে রয়েছে ভিতরে।
সামনে গিয়েই চমকে উঠলাম। এ কি, লোকটাকে কতকটা যেন। তার হাত পার বাঁধন খোলার পর সে বলতে শুরু করলো, আমার নাম কার্তিক সান্যাল। সেই রাতে খুনটা আমি করেছি। আর কতদিন সহ্য করব? একরকম ভুলে গিয়েছিলাম ছোটবেলার স্মৃতি। সেই ছেলেবেলায় রিফিউজি হয়ে এদেশে আসা। খেতে পাইনি, দোকানে দোকানে বিস্কুট চুরি করে খেয়েছি, কলের জল নালার জল খেয়ে পেট ভরিয়েছি। আমাদের সাথে রিফিউজি ক্যাম্পে ছিল সেও। বিরাট রিফিউজি ক্যাম্পে কোনোদিন দেখেনি আমায়, কিন্তু আমি চিনতাম ওকে। ওর বাপ বিছানায় শুয়ে থাকতো, রুগ্ন। আমার বাপও রুগ্ন। আমাদের দুজনের কপালে শুধু ফারাক এটাই যে আমার মা ছিল না। আর ওর মা ক্যাম্পের পুলিশের তাঁবুতে রাতের বেলা গিয়ে ঘরে পয়সা এনে সংসার চালাতো সুখে। চোখের সামনে দেখতে পারতাম না একজন আমারই মতো দেখতে ছেলে আমারই মতো কপাল দিয়ে সুখে থাকবে, আর আমাকে লোকের দরজায় দরজায় লাথি ঝাঁটা খেতে হবে। এই ক্ষোভ থেকেই সামনে যাইনি কোনোদিন, ইচ্ছা করে লুকিয়ে বেড়াতাম। এরপর ভাগ্যের ফেরে হয়ে গেল নাম করা মস্তান স্মাগলার। কপাল আমাদের মেলালো। রফিকের দলে কাজ করতে গিয়ে একদিন একটা মূর্তির জন্য আমার নজরে এসে গেল। কিন্তু এমনই স্বার্থপর যে বিলিতি সাহেব মূর্তি দিয়েছিল তাকে আর রফিককে একসাথে খুন করে মূর্তি নিয়ে গায়েব হয়ে গেল। সেদিন এক ঝলক দেখেছিল ও আমায়, কিন্তু মূর্তি নেবার উত্তেজনায় ও আমায় খুন করেনি। তারপর আমি একদিন গেলাম ওর কাছে। শয়তান আমাকে ঘরে বন্ধ করে আগুন লাগিয়ে দিল। পুড়েই মরতাম, কপাল জোরে বেঁচে গেলাম। মুখটা ঝলসে গেল। এরপর ও গেল আলিপুর জেলে, আর একটা মার্ডার করে আমি গেলাম তিহারে। জেলে বসেই শুনতাম আমার জুড়ুয়া কেমন লেখাপড়া করে নাম করা কবি সাহিত্যিক হয়ে গেছে। কিন্তু কিন্তু পাপ কারু বাপকে ছাড়ে না। ঘুরে ঘুরে আমি এলাম আলিপুরে। এত বছর পর দেখা হলো, দেখেই বুকের ভেতরটা জ্বলে উঠল সেদিন। ততদিনে আমি জেলারের কাছে বিশ্বাস অর্জন করে জেলখানার খোঁচড়ে চাকরি পেয়েছি। আমায় কেউ চেনেও না ওর হামসাকল বলে। ব্যাস, সেই রাতে জেলারকে পটিয়ে ডিউটি নিলাম ওখানে। মাঝ রাতে আমার যে গাঁজা আনে তাকে দিয়ে আনিয়ে নিলাম একটা বিশেষ ড্রাগ, যা একসময় আমরা স্মাগল করতাম। ও জিনিস তিব্বতের পাহাড়ে হয়, ভেষজ জিনিস, সরকারের তরফে ব্যান। ওভারডোজ মানেই মৃত্যু, অথচ রিপোর্ট স্বাভাবিক। জমাদার ঘুমিয়ে পড়লে চাবি চুরি করে ওর কাছে গিয়ে বসলাম। যেহেতু পুড়ে গিয়ে আমার মুখ ঝলসে গিয়েছিল, তাই আমাকে দেখেও চিনতেও পারেনি। সেবার ঘরে ঢুকিয়ে পুড়িয়ে দেওয়ার পরও ভাবতেও পারেনি আমি বেঁচে আছি এখনো। ভেবেই নিয়েছিল আমি সেই দিন সেই ঘরে পুড়ে ছাই হয়ে গেছি। বন্ধুত্ব জমালাম, গল্প করলাম, আর বিড়ির মশলার বদলে ওই মাল মিশিয়ে খাইয়ে দিলাম। ব্যাস, কাম খালাস। এরপর সে দম নিয়ে আবার বলল, জেলখানা থেকে আমি মাঝে মাঝেই বেরোই, তার আলাদা রাস্তা আছে। কেউ জিজ্ঞাসাও করে না। এদের সাথে মিলিয়ে তাই প্ল্যান বানিয়েছিলাম ওই মূর্তি তুলে এনে বেচে ফেরার হয়ে যাব। কিন্তু মূর্তি পেলাম না। যেখানে থাকার কথা ওর থেকে জেনেছিলাম সেখানে নেই। বিশ্বাস না করে আমায় বেঁধে তুলে নিল। তারপর বস্তিতে গিয়ে শুনলো অন্য কেউ নিয়ে গেছে। এরপর দেখে আরো একজন হুবহু দেখতে লোক আছে। ভারী ব্যাগ দেখে বুঝতেই তো পাচ্ছেন। বুঝতে আর অসুবিধা থাকেনি। তবে ততক্ষণে আরও একজন মাথায় হাত দিয়ে বসে পড়েছে রাস্তায়। জেলখানায় ব্যবসা করার পরিণতি হিসাবে মোক্ষম ফেসেছে বক্সি। বামাল শুদ্ধ সবকটাকে তুলে নিয়ে যাওয়া হলো। সবচেয়ে কঠিন কাজ হয়েছিল এরপর মন্দাক্রান্তর বাড়িতে মুখোমুখি দাঁড়ানোটা। দিগ্বিজয় নিজের ঘাড়ে দোষ নিয়ে সারেন্ডার করতে চেয়েছিল থানায়, কিন্তু ওর 15 বছর বয়সী বড় ছেলে সুকান্ত এগিয়ে এসে বলল, বাবা আপনাদের বড় ভালোবাসতেন,
সম্মানও করতেন। উনি যে কারণে গেলেন তা শুধুমাত্র এই শহরের জন্য, দেশের জন্য। আপনারাও যদি চলে যান তবে বাবার প্রাণত্যাগ বিফলে যাবে। তাই আপনারা থাকুন, আপনাদের বীরত্বের মধ্যেই বাবা বেঁচে থাকবেন। আজও যখনই দুজনের দেখা হয় প্রথমেই মনে পড়ে মন্দাক্রান্ত বাবুর কথা। একদিন অনেক পরে দিগ্বিজয়কে একটা প্রশ্ন করেছিলাম, আচ্ছা তুমি কি বুঝে সেদিন মন্দাক্রান্তকে কালীচরণ সাজানোর ছক কষেছিলে? উত্তর এসেছিল, মনে আছে তুমি সেদিন সকালে যখন আমার বাড়ি এসেছিলে আমি একটা বই পড়ছিলাম। সেটা কি বই বলো তো? না, খেয়াল করিনি। ডপেলগ্যাঙ্গার, অর্থাৎ একই দেখতে একাধিক লোকের পরস্পর মিলন। আমার খোচর বস্তির সেই ছোকরাটা শিল্পী মানুষ। সেদিন রাতেই ও আমায় ফোন করে বলে ওর দাদু ওকে বলেছে যে অনেক বছর আগের কালীমাস্তানের ভূত ঘুরছে রাস্তায়, বাইরে যাস না। এই নামটাই আমাদের জ্বালাতন করে এসেছে। তাই আমি লুকিয়ে গিয়ে দেখি একটা মুখ পোড়া গোছের লোক কি যেন একটা খুঁজছে। ছেলেটার কথাগুলোই আমায় ওই বইটার দিকে এগিয়ে দিল, আর ধীরে ধীরে সমস্ত জাল বিছিয়ে ফেললাম। আর তারপর তো জানোই, একেবারে কেল্লা ফতে। শুনছিলেন সুলেখক সত্যজিৎ অধিকারীর কলমে ডপেলগ্যাঙ্গার রহস্য। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করবেন। কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি দেবাঞ্জন। বিভিন্ন চরিত্রে বুবাই, পার্থ, সৌরভ রায়, প্রভাস মুখার্জি, RNM অভিষেক, শান, রূপঙ্কর, অভিক সাহা, দিব্যেন্দু, সায়নদীপ এবং আমি দেবাঞ্জন। শব্দ সংযোজন ও আবহ সায়র, প্রচ্ছদ পিয়ালি। পর্ব পরিচালনায় টিম কাহিনী ক্লাসিক্স। পরের গল্প আসছে খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন কাহিনী ক্লাসিক্স। কাহিনী শোনার ক্লাসিক ঠিকানা।